আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ভূগোল পঞ্চম পত্রের শর্টকাট সাজেশন দিয়ে দিব। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 20 জুলাই 2026। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন কিন্তু 100% কমন পড়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা এবং তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে জানিয়ে দিবা রকিবুল 24 পাবলিকেশনে একদম ফ্রিতে সাজেশন আপলোড করে দিচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা। তো দেখো, আজকে যে আমি তোমাদেরকে সাজেশনটি দিচ্ছি সেই সাজেশন থেকে কিন্তু তোমরা 100% কমন পাবা। ভূগোল পঞ্চম পত্রের সাজেশন, ক খ বিভাগের শর্টকাট সাজেশন 100% কমন করবে রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো রকিবুল 24 পাবলিকেশন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের সফলতার সাথী, লেখক ও প্রকাশক রকিবুল 24 পাবলিকেশন। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ রকিবুল 24 পাবলিকেশনের কোন কোন সাবজেক্ট নিয়ে কাজ করে। তোমরা যারা তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর যদি শর্টকাট সাজেশনের পিডিএফ ক্রয় করতে চাও তাহলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে দ্রুত SMS করো। অল্প টাকার বিনিময়ে কিন্তু পিডিএফ গুলো বিক্রি করা হচ্ছে। তো দেখো, ভূগোল পঞ্চম পত্রের সাজেশন 1 নম্বরটি দেখো, সার্ক গঠনের উদ্দেশ্য সমূহ লিখো। খ বিভাগের সাজেশন, সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য কি। 2 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার পরম ও আপেক্ষিক অবস্থান লিখো। ভৌগোলিক যে অবস্থান সেটিও লিখতে বলতে পারে। 3 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যা সংক্ষেপে লিখো বা জাতিগত সমস্যার বিবরণ দাও। 4 নম্বরটি দেখো, ভারতের আন্ত নদী সংযোগ বর্ণনা করো। 5 নম্বর প্রশ্নটি দেখো, 5 নম্বরটি হলো ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট এর মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়নে সার্কের ভূমিকা আলোচনা করো বা দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়নে সার্কের গুরুত্ব লেখো। 7 নম্বরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আর্থসামাজিক অবস্থান বর্ণনা করো। 8 নম্বরে দক্ষিণ এশিয়ার কয়লা সম্পদের বর্ণনা দাও। 9 নম্বর প্রশ্নটি দেখো, সাপটা চুক্তির প্রধান দিকগুলো উল্লেখ করো। সাপটা চুক্তির প্রধান দিকগুলো কি করো, উল্লেখ করো। 10 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের কয়লার গুরুত্ব লিখো। 11 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার বৈদেশিক বাণিজ্য সমুদ্র বন্দরের ভূমিকা আলোচনা করো। দক্ষিণ এশিয়ার যে বৈদেশিক বাণিজ্য আছে তার সমুদ্র বন্দরের যে ভূমিকা সেটা লিখো। 12 নম্বরে দক্ষিণ এশিয়ার মরুভূমি অঞ্চলের বর্ণনা দাও। 13 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার বাগান কৃষি বর্ণনা দাও। 14 নম্বরে দক্ষিণ এশিয়ার গম উৎপাদন অঞ্চলগুলো বর্ণনা দাও। 15 নম্বরে দেখো, দক্ষিণ এশিয়ার কৃষির বৈশিষ্ট্য লিখো। তোমাদের জন্য শর্টকাট সাজেশন 1 2 3 4 5 6 থেকে ইনশাআল্লাহ তোমরা 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবা। 1 2 3 4 5 6 স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 এই 6টি প্রশ্নের মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমরা 3টি প্রশ্ন কি পাবা, কমন পাবা। তোমাদের সকলের প্রতি পরামর্শ থাকলো অবশ্যই তোমরা 15টি প্রশ্ন পড়ে এরপরে পরীক্ষা দিতে যাবা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ভূগোল কিন্তু একটা কঠিন সাবজেক্ট, তাই এর প্রশ্ন অনেক বেশি। এখানে দেখো আরো এক্সট্রা প্রশ্ন দিয়েছি। ভূগোল কিন্তু কঠিন সাবজেক্ট, এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। এই এক্সট্রা প্রশ্নগুলো তোমরা চাইলে একবার করে দেখে যেতে পারো, কারণ ভূগোল কিন্তু মোটেও সহজ সাবজেক্ট নয়। এখানে আরো এক্সট্রা 20টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা চাইলে এই 20টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। আশা করতেছি আমি যে প্রথমে 15টি প্রশ্ন দিয়েছি সেই 15টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পাবা। গ বিভাগের সাজেশন, তো 1 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার জলবায়ুর বর্ণনা দাও বা দক্ষিণ এশিয়ার জলবায়ুর বিবরণ দাও।
2 নম্বরটি দেখো দক্ষিণ এশিয়ার জনসংখ্যার বন্টন আলোচনা করো। 3 নম্বরে দক্ষিণ এশিয়ার খনিজ উৎপাদন ও বন্টন আলোচনা করো। 4 নম্বরটি দেখো দক্ষিণ এশিয়ার যে কোনো একটি দেশের কার্পাস কিন্তু একটা কি হলো বয়ন শিল্প, তার বর্ণনা দাও যে কোনো একটা দক্ষিণ এশিয়ার। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটি দক্ষিণ এশিয়ার বিমান পদের বিবরণ দাও। 6 নম্বরটি দেখো আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণে সার্কের ভূমিকা মূল্যায়ন করো বা আঞ্চলিক সমস্যা সমাধানে সার্কের সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন করো। 7 নম্বরে দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক উদ্ভিদের বর্ণনা দাও বা প্রাকৃতিক উদ্ভিদের বিবরণ দাও। 8 নম্বরটি দেখো দক্ষিণ এশিয়ার চা উৎপাদনের ভৌগোলিক নিয়ামক যেগুলো সেগুলো লিখো এবং এর উৎপাদন ও বন্টন আলোচনা করো। 9 নম্বরটি দেখো 9 নম্বর প্রশ্নটি দেখো দক্ষিণ এশিয়ার সড়ক অথবা রেলপথের বিবরণ দাও। তোমাদের দুটোই মুখস্থ করতে হবে, সড়ক পথ মুখস্থ করতে হবে, আবার রেলপথও সেটাও মুখস্থ করতে হবে। 10 নম্বরটি দেখো সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিবাদমান সমস্যাগুলো উল্লেখ করো এবং এর সমাধানের উপায় কি, অথবা সার্ক দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে প্রধান প্রধান সমস্যাগুলো বর্ণনা করো। 10-এর পরে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটি দেখো দক্ষিণ এশিয়ার বৈদেশিক বাণিজ্যের বিবরণ দাও। 12 নম্বর প্রশ্নটি দেখো দক্ষিণ এশিয়ার প্রধান প্রধান শিল্পের নাম উল্লেখ করো এবং এদের যে কোনো একটি বিবরণ দাও। 13 নম্বর প্রশ্নটি দেখো শ্রেণী বিভাগ পূর্বক দক্ষিণ এশিয়ার বনজ সম্পদের বর্ণনা দাও। 14 নম্বরটি দেখো দক্ষিণ এশিয়ার ইখু চাষের বিস্তারতন, এটা কিন্তু কথা ছিল বিস্তরণ, অর্থাৎ এর কিভাবে উৎপত্তি থেকে বিকাশ ঘটলো তার বিস্তরণ ও উৎপাদন প্রক্রিয়া আলোচনা করো। 15 নম্বরটি দেখো দক্ষিণ এশিয়ার পেট্রোলিয়ামের গুরুত্ব আলোচনা করো। তোমাদের জন্য শর্টকাট সাজেশন 1, 2, 3, 4, 5, 6 থেকে ইনশাল্লাহ তোমরা 3টি প্রশ্ন কমন পাবা। আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6 এই কয়টি প্রশ্ন থেকে ইনশাল্লাহ তোমরা 3টি প্রশ্ন হুবহু কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে 15টি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা। তোমাদের জন্য এখানে আরো এক্সট্রা প্রশ্ন আমি আগেই বলেছি, ভূগোল কিন্তু একটা সহজ সাবজেক্ট নয়, ভূগোল হলো কঠিন সাবজেক্ট। এই প্রশ্ন এক্সট্রা গুলো দেওয়া আছে, এই এক্সট্রা প্রশ্নগুলো অবশ্যই একবার করে দেখে যাবা। এখানে মোট 11টি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এই 11টি এক্সট্রা প্রশ্ন একবার করে অবশ্যই দেখে যাবা। এবার চলে যাব ক বিভাগের সাজেশন ও উত্তর। 1 নম্বরটি দেখো দক্ষিণ এশিয়ার নিরক্ষরেখা কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? বাংলাদেশ ও ভারত। দক্ষিণ এশিয়ার মানচিত্র সর্বপ্রথম কে প্রণয়ন করেন? আফজাল আব্বাসি। এরপরে দেখো জিওগ্রাফি অফ সাউথ এশিয়া গ্রন্থের লেখক কে? বুসরা আফজাল আব্বাসি। 5 নম্বরটি দেখো দক্ষিণ এশিয়ার স্থল বিশিষ্ট দেশগুলোর নাম কি? নেপাল, ভুটান, আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার জল বিশিষ্ট, জল দিয়ে যেটা ভরা থাকে সেটাকে বলা হয় জল বিশিষ্ট বা উপকূলীয় দেশগুলোর নাম কি? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। পরেরটি দেখো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি? ভারত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? মালদ্বীপ। 9 নম্বরে দক্ষিণ এশিয়ার কোন দেশে কোনো নদী নাই? মালদ্বীপের মধ্যে কিন্তু কোনো নদী নাই। ইনি হলো দুর্ভাগা একটা দেশ, যে দেশের উপর দিয়ে কোনো নদী প্রভাবিত হয়নি। 10 নম্বরটি দেখো দক্ষিণ এশিয়ার কোন দেশে রেলপথ নাই? ভুটান আর মালদ্বীপ। এই মালদ্বীপে কিন্তু কি নাই? নদী নাই। মালদ্বীপে হলো নদী নাই, আবার কি নাই? সেই মালদ্বীপে আবার রেলপথও নাই। 11 নম্বরটি দেখো হিমালয় পর্বতমালা কখন গঠিত হয়? ভূতাত্ত্বিক টারশিয়ারি যুগে। 12 নম্বরটি দেখো টেথিস কি?
কোটি কোটি বছর পূর্বে যে প্রাচীন সাগর থেকে হিমালয় পর্বত উৎপত্তি হয়েছিল তার নাম থ্রেথিস। 13 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার কোন দিকে হিমালয় পর্বত অবস্থান? উত্তরের দিকে কিন্তু হিমালয় পর্বত অবস্থান। এরপরে দেখো 14 নম্বরে, পামির গ্রন্থি বা মালভূমি কি? মালভূমি কি? পামির যে গ্রন্থি আছে বা মালভূমি কি? এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, উচ্চতা প্রায় 4800 কিলোমিটার, যা দক্ষিণ এশিয়ার উত্তরে অবস্থিত। পরটি দেখো, পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে। তো দেখো এই প্রশ্নটি, দেখো এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট। পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে প্রলম্বিত পর্বত শ্রেণীমালার নাম কি? একটা হলো সুলাইমান, আর একটা হলো ক্ষীরোথর এবং সুলাইমান। এরপরে দেখো, পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপের নাম কি? বঙ্গ বদ্বীপ। দক্ষিণান্তের মালভূমি কোন দেশে অবস্থিত? ভারতে। দক্ষিণ এশিয়ার কয়েকটি শ্রুতি পর্বতের নাম লিখো। বিন্দু পর্বত। 19 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার আগ্নেয় মালভূমি কোনটি? এটা হলো দক্ষিণান্তের মালভূমি। দক্ষিণ এশিয়ার কোন মরুভূমি অবস্থিত? দক্ষিণ এশিয়ায় কোন মরুভূমি অবস্থিত? থর মরুভূমি। 21 নম্বরটি দেখো, থাইবার গিরিপথ, থাইবার যে গিরিপথ আছে সেটা কোথায় অবস্থিত? পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে। পরেরটি দেখো, ডুরান্ট লাইন, ডুরান্ট একটা কিন্তু লাইন, সেই ডুরান্ট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? পাকিস্তান এবং আফগানিস্তানে। এরপরে দেখো, র্যানক্লিফ লাইন কোন কোন দেশে অবস্থিত? ভারত এবং পাকিস্তান। 24 নম্বরটি দেখো, ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রণালীর নাম কি? পাক প্রণালী। অ্যাটমস হিল বা ঐতিহাসিক পর্বতটি কোন দেশে অবস্থিত? শ্রীলঙ্কায়। 26 নম্বরটি দেখো, দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম কি? বঙ্গোপসাগর। 27 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার দুটি আন্তর্জাতিক নদীর নাম কি? গঙ্গা নদী আর একটা হলো সিন্ধু নদী। 28 নম্বরটি দেখো, সিন্ধু নদের উৎস উল্লেখ করো। তিব্বতের মনাস সরোবর হ্রদের 100 কিমি উত্তরে কয়েকটি প্রস্রবণ থেকে। পরেরটি দেখো, যৌথ নদী কমিশন কবে গঠিত হয়? 1972 সালে। শ্রীলঙ্কার জলবায়ু কোন ধরনের? ক্রান্তীয় মৌসুমী অঞ্চল। মৌসুমী জলবায়ু প্রধান বৈশিষ্ট্য কি? গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক হাওয়া। ঋতু ভেদে বায়ু প্রবাহের দিক পরিবর্তন। পরেরটি দেখো, জল বিভাজিকা কি? যে উঁচু ভূমি একটি নদী অববাহিকাকে অন্য একটি অববাহিকা থেকে পৃথক করে তাকে জল বিভাজিকা বলে। 33 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির নাম কি? সুন্দরবন। ম্যানগ্রোভ একটা কিন্তু বন আছে দক্ষিণ এশিয়ার, সেই ম্যানগ্রোভ বনটার নাম হলো সুন্দরবন। 34 নম্বরে, আদমশুমারি কি? কোন নির্দিষ্ট এলাকার সমগ্র জনগোষ্ঠীর তথ্য সংগ্রহের বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনাই হলো যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াই হলো আদমশুমারি। বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে হয়? 1974 সালে। 36 নম্বরটি দেখো, 36 নম্বরে, জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কি? মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। 37 নম্বরটি দেখো, 37 নম্বরে, কাম্য জনসংখ্যা কি? যে পরিমাণ জনসংখ্যা থাকলে একটি দেশে প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে। 38 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার সর্বাধিক মাথাপিছু আয়ের দেশ কোনটি? মালদ্বীপ। 39 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার কোন দেশে নগরায়নের হার সবচেয়ে বেশি? ভুটান। 40 নম্বর, দক্ষিণ এশিয়ার ধান উৎপাদনের শীর্ষক দেশ কোনটি? ভারত কিন্তু ধান খুব উৎপাদন করে, শীর্ষ দেশ হলো ভারত। 41 নম্বরটি দেখো, সিন্ধু উপত্যকার প্রধান অকৃষি ফসলের নাম কি? গম। 24 নম্বরে, ভারতের কার্পাস বায়ন শিল্পের সর্বাপেক্ষা প্রসিদ্ধ কেন্দ্র কোনটি? তামিলনাড়ুতে যে কার্পাস শিল্প আছে সেটি হলো কিন্তু সর্বাধিক প্রসিদ্ধ শিল্প।
43 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার স্বর্ণ খনি ও খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ কোনটি? সমৃদ্ধ দেশ হলো ভারত। 44 নম্বরটি দেখো, লৌহ ইস্পাত উৎপাদনে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কোনটি? ভারত ও পাকিস্তান। 45 নম্বরটি দেখো, 45 নম্বরে দক্ষিণ এশিয়ার কোন দেশ সবচেয়ে বেশি লোক কৃষির উপর নির্ভর করে? বাংলাদেশ। আফগানিস্তানের প্রথম প্রধান রপ্তানি দ্রব্যের নাম কি? আফিম। কিন্তু এখন কিন্তু আর আফগানিস্তানে আফিম রপ্তানি করা হয় না। তোমরা এখন প্রশ্ন করতে পারো স্যার আফিম কি? আফিম একটা কিন্তু নেশাদার দ্রব্য হলো আফিম, অনেকটা গাঁজার মতো। পরটি দেখো, পুশব্যাক কি? কোন দেশের শরণার্থী যদি অন্য পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে আসে তবে তাদের আশ্রয় না দিয়ে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানোকে পুশব্যাক বলে। 48 নম্বর, ছিটমহল কি? একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের ভিতরে বিচ্ছিন্নভাবে অবস্থিত অপর একটি স্বাধীন দেশের নির্দিষ্ট ভূখণ্ডকে ছিটমহল বলে। পরেরটি দেখো, সার্কের পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। সার্ক কখন এবং কোথায় গঠিত হয়? 1985 সালের 8 ডিসেম্বর ঢাকায়। এটি কিন্তু প্রতিষ্ঠা করেছিল জিয়াউর রহমান। সার্কের সর্বশেষ সদস্য কোনটি? সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান। সার্ক কিন্তু বর্তমান তত একটা কার্যকর নয়। সার্কভুক্ত কোন দেশের কোনো সামরিক বাহিনী নাই? মালদ্বীপে কোনো সামরিক বাহিনী নাই, সেখানে কিন্তু নদীও নাই। এরপরে দেখো 54 নম্বরে, জনমিতি কি? জনমিতি কি? জনসংখ্যার সংখ্যাগত ও গুণগত বৈশিষ্ট্যের গাণিতিক এবং পরিসংখ্যানিক বিশ্লেষণে হলো জনমিতি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মোট 54টি ক বিভাগের উত্তর সহকারে কিন্তু সাজেশন দিলাম। ইনশাল্লাহ এখান থেকে তোমরা 8 থেকে 10টি কমন পাবা। দেখো তোমরা যারা পরবর্তী যে সাজেশন গুলো আছে বিএ এবং বিএসএস এর সকল বিষয়ের সাজেশন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই সাজেশন গুলো খুব অল্প টাকায় পিডিএফ ফাইল ক্রয় করতে চাও, তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে দ্রুত SMS করো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।